স্বামী দেবধানন্দজি মহারাজ চমৎকারভাবে আজকের এই মহৎ অনুষ্ঠানে উনি উপস্থাপনা করছেন। অং নম শ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি এই উৎসব অনুষ্ঠানের সর্বশেষ অনুষ্ঠান, প্রার্থনা আলোচনা অনুষ্ঠান। এই মহতী অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় গুরু মহারাজ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ ও সম্পাদক রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন যিনি কিছুক্ষণ আগে স্বামীজির দর্শন চমৎকারভাবে এবং তার বক্তৃতার মধ্য দিয়ে দার্শনিক হিসাবেও যে স্বামীজি পৃথিবীর অন্যান্য দার্শনিকদের মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করে আছেন, সেই কথাগুলোই কিন্তু আজকে উনি খুব চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করছিলেন। আমরা মন্ত্রমুগ্ধের মতো ওনার সেই স্বামীজির দর্শন এবং দর্শনশাস্ত্রে স্বামীজির অবস্থান আমরা শুনছিলাম। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট রয়েছেন স্বামী হরিপ্রেমানন্দজি মহারাজ এবং স্বামী শান্তিকরানন্দজি মহারাজ, ওনাদেরকে প্রণাম। মঞ্চের সামনে পূজনীয় মহারাজবৃন্দ, মাতৃমণ্ডলী, শ্রোতৃমণ্ডলী, সবাইকে আমি শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, আদব। আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং যুগ সংকট। তার আগে আমি ছোট্ট একটি কবিতা কবি দেবব্রত দত্ত চমৎকারভাবে স্বামীজিকে কয়েকটি পংক্তিতে উনি চিত্রায়িত করেছেন। কে দিয়েছেন সমাজকে আজ এমন মহাশক্তি? কে বলেছেন জগৎকে দাও আস্থা এবং ভক্তি? কে দেখালেন বিশ্বাসী এক পরম সহিষ্ণুতা? তার সাথে দূর করতে হবে অশিক্ষা আর ক্ষুধা। কে বলেছেন সবার আগে সত্য গ্রহণ করো? সর্বধর্মে সর্বকর্মে মানুষ অনেক বড়। পৃথিবীতে কে ছড়ালেন পবিত্র এই সৌরভ? পুনরুদ্ধার কে করেছেন মহিমা ও গৌরব? তিনি হলেন অন্তরে সুর বাহিরে নানা ছন্দে, জীবনবাণী এক করেছেন বিবেক এবং আনন্দে। চমৎকারভাবে কবি দেবব্রত দত্ত স্বামীজিকে কয়েকটি পংক্তির মধ্য দিয়ে চিত্রায়িত করেছেন। আলোচ্য বিষয় হচ্ছে যুগ সংকট এবং স্বামী বিবেকানন্দ। এই বিষয়ে দিক নির্দেশনা এবং আমরা যাতে আগামী দিনগুলোতে পাথেয় হিসাবে এগোতে পারি, বক্তব্য রাখবেন আজকের সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় গুরু মহারাজ। আজকের এই যে সংকট, এই সংকটের যে অন্যতম কারণ আমার মতে সেটা হচ্ছে আমরা ভোগবাদ বিশ্বে আমরা অবস্থান করছি। আমরা ভক্ত, কিন্তু ভক্তি নেই আমাদের মধ্যে। আমাদের হয়তো মেডিকেল সায়েন্সের ভাষায় হৃদয় আছে, কিন্তু আমাদের মধ্যে হৃদয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে। মূল্যবোধের চরম অবক্ষয়, জড়বাদের আসক্তিতে আমরা নিমজ্জিত। মহারাজ বলছিলেন, শান্তিকরানন্দজি মহারাজ, হাততালি দেওয়ার জন্যে। মনে কিছু করবেন না, অনেকের হাতে এক হাতে মোবাইল, এখন হাততালিটা আসবে কোত্থেকে? দুই হাত যখন ফ্রি থাকবে
তখন হাততালি আসবে। এতে বোঝা যাচ্ছে এখানে যারা আছেন তাদের অনেকের হাতেই মোবাইল নেই, মোবাইল হয়তো পকেটে অথবা মানি ব্যাগে অথবা ভ্যানিটি ব্যাগে। এই যে জড়বাদ আজকে আমাদেরকে আকৃষ্ট করছে এবং চেতনা শক্তি, চৈতন্যের যে শক্তি, সেই শক্তি আজকে সমাজে, আমাদের হৃদয়ে, আমাদের অস্তিত্বে আজকে অভাব। আর সাম্প্রদায়িকতা, ধর্মীয় উগ্রবাদ, ক্ষমতা লিপ্সা, ধনী নির্ধনের মধ্যে প্রচণ্ড পার্থক্য, স্বার্থপরতা এবং সর্বোপরি নোংরা রাজনীতি। আরও অনেক বিষয় আছে যেটা আজকের এই যুগের জন্য সংকট। এবং আমরা জানি যে সমাজের, বিশেষ করে বাংলাদেশের কথা যদি আমি বলি, প্রায় 1/3 মানুষ হচ্ছে যুব সম্প্রদায়, যাদের বয়স স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 15 থেকে 35 অথবা 40 এর মধ্যে। তার মানে এটা বিরাট জনগোষ্ঠী কিন্তু যুব সমাজ, যুব সম্প্রদায়। এবং দেখেন সারা পৃথিবী কিন্তু আজকে চতুর্থ শিল্প বিপ্লবে আমরা সেখানে পদার্পণ করছি। পশ্চিমা বিশ্ব উন্নত বিশ্ব কিন্তু তারা অলরেডি চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে রয়েছেন। আমরা সেদিকে আমরা ধাবিত হচ্ছি। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এটাও আরেকটা প্রচণ্ড জড়বাদ, সার্বক্ষণিক এক ধরনের যান্ত্রিকতা। মোবাইল, টেলিফোন, কম্পিউটার, এটা দরকার, কিন্তু এটার যে নেতিবাচক প্রভাব আজকে আমাদের সমাজে আমরা লক্ষ্য করতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা প্রচণ্ড রকম জড়বাদের দিকে আমরা ধাবিত হচ্ছি। হার্টলেস মানুষ হিসাবে আমরা পরিগণিত হচ্ছি। এই যে মূল্যবোধের কথা বললাম, মূল্যবোধের অবক্ষয় কিন্তু আগেও ছিল। আমরা জানি ইতিহাস থেকে নবাব সিরাজদৌল্লাকে যেভাবে অপমান করে মারা হয়েছিল। রবার্ট ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিলেন যে নবাবের পাশে 2 সারিতে যারা দাঁড়িয়েছিলেন সবাই যদি একটি করে ইট যদি নিক্ষেপ করতেন, তাহলে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ বাহিনী পালিয়ে যেতে বাধ্য হতো, কিন্তু সেটা হয়নি। আমরা মাস্টারদা সূর্য সেনকে কিন্তু আমরাই ধরিয়ে দিয়েছিলাম, এটাই বাস্তবতা। এবং অনেক বিপ্লবীদেরকে আমরা কিন্তু হেনস্থা করেছিলাম, এই বাঙালি জাতিই করেছিল। সুতরাং মূল্যবোধের অবক্ষয় অনেক আগেও ছিল, এখনো আছে। তবে এটা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি? স্বামীজি নিউ ইয়র্কে একটি সভায় বক্তৃতা দিয়েছেন। পরের দিন একজন সাংবাদিক তার কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন যে স্বামীজি, গতকালকে যে আপনি একটি ভাষণ দিয়েছেন সেখানে কন্ট্যাক্ট এবং কানেকশন নিয়ে আপনি কিছু কথা বলেছিলেন, আমি ঠিক বুঝতে পারিনি। তখন স্বামীজি একটু ভেবে তাকে জিজ্ঞেস করছিলেন যে আপনি কোথায় থাকেন। সাংবাদিক একটু কনফিউজড হলেন, আরও জিজ্ঞেস করলেন আপনার পরিবারে কে কে আছে। উনি উত্তর দিলেন, আমার মা মারা গেছে, বাবা আছে, 3 ভাই 1 বোন, সবাই ভাই বোন সবাই বিবাহিত। সাংবাদিক আরও কনফিউজড হয়ে গেলেন। স্বামীজিকে জিজ্ঞেস করলাম একটা, স্বামীজি নিয়ে যাচ্ছে আমার ব্যক্তিগত বিষয়গুলো সম্পর্কে। তারপর স্বামীজি জিজ্ঞেস করলেন যে সবাই আপনার পরিবারের সাথে, বাবার সাথে, ভাই বোনদের সাথে কি নিয়মিত কানেকশন বা কন্ট্যাক্ট হয়? উনি বলেছেন যে হ্যাঁ, 3 মাস আগে যোগাযোগ হয়েছিল। আবার উনি কোশ্চেন করছেন
কবে আপনারা একসাথে বসেছিলেন, একসাথে আপনাদের দেখা হয়েছিল? ওই সাংবাদিক বন্ধুটা আরো বেশি, সে এক ধরনের তার মধ্যে সে অজস্রভাবে সে ঘামছে এবং আরো বেশি কনফিউজড হচ্ছে। আবার স্বামীজি জিজ্ঞেস করছেন যে এই যে আপনি আপনার বাবার পাশে কতদিন আগে বসেছেন, বাবাকে জিজ্ঞেস করেছিলেন কিভাবে উনি চলছে, ওনার স্বাস্থ্য কেমন, মা মারা যাওয়ার পর উনি কিভাবে তার জীবনকে অতিবাহিত করছেন? ওই সাংবাদিক বন্ধু তখন বুঝতে পেরেছিলেন এবং উনি অজস্রভাবে সে কান্নায় ভেঙে পড়েছেন এবং স্বামীজিকে বললেন, স্বামীজি আমার কথার উত্তর আমি পেয়ে গেছি। এই যে কন্ট্যাক্ট এবং কানেকশন, আজকে ফেসবুকের জগতে অনেকে এখানে আছেন, হাজার হাজার কন্ট্যাক্ট ফেসবুকের মাধ্যমে। কানেকশন, মানুষে মানুষে কানেকশন, হৃদয়ে হৃদয়ে কানেকশন কতজনের সাথে আমাদের কতজনের আছে? পরিবারে যদি আমরা 4 জন মেম্বার থাকি, বাবা একদিকে, মা একদিকে, ছেলে একদিকে, মেয়ে একদিকে, এক একজনের হাতে হয়তো ল্যাপটপ অথবা কম্পিউটার। এই যে অবক্ষয়, যুগের যে অবক্ষয়ের কিন্তু অন্যতম কারণ কিন্তু এই সিমটমসগুলো। তো সেই কারণে স্বামীজি বলেছেন এই জড়বাদ থেকে নিজেকে মুক্ত করে চৈতন্যের দিকে ধাবিত হতে হবে। মানুষের সাথে কানেকশন, মানুষের সাথে হৃদয়ের কানেকশন, ধর্মের সাথে ধর্মের কানেকশন, পাশ্চাত্যের সাথে পাশ্চাত্যের কানেকশন, এই কথাগুলো কিন্তু স্বামীজি বলেছেন। এগুলো যদি হয় তাহলে এই যে অবক্ষয় সমাজের, সেই অবক্ষয় থেকে আমরা কিছুটা হলো মুক্ত হতে পারবো। এবং এই যে যুব সমাজ, কারণ স্বামীজির মূল চিন্তাটাই ছিল যেহেতু যুব সমাজ হচ্ছে একটি সমাজের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ একটি, যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো সোসাইটিতে, যে কোনো দেশে তাদের উন্নতি মানে সমাজের উন্নতি। কিন্তু আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা কি সেভাবে আমাদের ছেলে মেয়েদেরকে প্রতিপালন করতে পারছি, মানুষ করতে পারছি? আমরা শুধুমাত্র তাদেরকে সেই পুঁথিগত বিদ্যা, তারা কিভাবে রেজাল্ট ভালো করবে, কিভাবে ডাক্তার হবে, কিভাবে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমরা কয়জন বাবা মা, কয়জন গার্জিয়ান আমরা শুরু থেকে আমরা প্রতিজ্ঞা করি যে না, আমার ছেলেটা মেয়েটা পড়াশোনায় যাই হোক না কেন সে একজন সত্যিকার অর্থে মানুষ হবে। আমরা যদি সেই জায়গাটায় পৌঁছতে পারতাম তাহলে কিন্তু আজকের এই সমাজের অবক্ষয়ের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই চিত্র আজকে কিন্তু অন্যরকম হতো। সেই কারণে আমাদেরকে বারবার স্বামীজির কাছে আমাদেরকে ছুটে যেতে হয়। স্বামীজিই হচ্ছেন আমাদের সেই শেষ ভরসা স্থল। এবং আমাদের রোগ বালাই এইসব বিষয় তো আছেই, লেগে আছে। এগুলো যেমন একদিকে বাহ্যিক একটা বিষয়, আরেকদিকে অন্তরের একটা বিষয়। আমরা জানি যে মেডিটেশনের মাধ্যমে সত্যিকারভাবে যদি আমরা যথাযথভাবে যদি মেডিটেশন করি, যেটা স্বামীজি আমাদেরকে বারবার বলতেন, সেই মেডিটেশনের মাধ্যমে কিন্তু অনেক রোগ থেকে আমরা মুক্ত হতে পারি। এবং যে বাংলা যারা দেখেন ভোর 5টা 5:30টায় মেডিটেশন, চমৎকারভাবে মেডিটেশন করছি, এতে কিন্তু মানুষের রোগের অর্ধেক, প্রায় 50% কিন্তু কমে যায়। সে কারণে স্বামীজি যে আধ্যাত্মিক যে চেতনা, আধ্যাত্মিক বোধে বোধিত হওয়া এবং সঠিক জাতীয়তা বোধে মানুষকে পরিচালিত করার জন্য স্বামীজি যুব সমাজকে সবসময় প্রাধান্য দিয়েছেন। এবং আমরা মনে করি যে অর্থপূর্ণ এবং গুরুত্বপূর্ণ জীবনযাপনের জন্য স্বামীজির নির্দেশিত যে 4টি অনুসন্ধান বা আমরা গুরুত্বপূর্ণ কোয়েস্ট যেগুলো আমরা জানি, তার মধ্যে অন্যতম হচ্ছে ফিজিক্যাল কোয়েস্ট, শারীরিক অনুসন্ধান, সোশ্যাল কোয়েস্ট, সামাজিক অনুসন্ধান, ইন্টেলেকচুয়াল কোয়েস্ট এবং স্পিরিচুয়াল কোয়েস্ট।
ফিজিক্যাল কোয়েস্টের মধ্যে স্বামীজি কিন্তু বলেছেন যে ওঠো জাগো, উষ্ঠিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তুমি থামিও না। এবং উনি যুব সমাজকে লক্ষ্য করে বলেছেন, গীতার অর্থ ভালো করে বোঝার জন্য তোমাকে আগে ফুটবল খেলতে হবে, শক্তিশালী হতে হবে। এবং উনি নিজের উপর বিশ্বাস স্থাপনের কথা বলেছেন, এবং উনি বলেছেন যে পৃথিবীর যে ইতিহাস আত্মবিশ্বাসী কিছু মানুষের ইতিহাস। তো সেইভাবে স্বামীজির ভাষায় এই যে ফিজিক্যাল কোয়েস্ট বা অনুসন্ধান, এটার উপর স্বামীজি জোর দিয়েছেন। সামাজিক অনুসন্ধান কিভাবে? স্বামীজি বলেছেন তার অনেক বাণী আছে, যে সার্ভ গড ইন ম্যান, এবং এখানে ইতিমধ্যে উচ্চারিত হয়েছে মূর্খ, মুচি, মেথর, সবাই আমার ভাই, সবাই আমার রক্ত। একটি মানুষও যদি অভুক্ত থাকে, আমার প্রধান দায়িত্ব হবে, প্রধান ধর্ম হবে, কর্তব্য হবে তার মুখে অন্ন তুলে দেওয়া। এবং এইভাবে উনি সামাজিক যে চেতনা, এই চেতনা জায়গাটা স্বামীজি উল্লেখ করেছেন। এবং ইন্টেলেকচুয়াল কোয়েস্টের মাধ্যমে স্বামীজি সেখানে আমাদেরকে যে শিক্ষা, প্রকৃত শিক্ষা, ম্যান মেকিং এবং ক্যারেক্টার বিল্ডিং এডুকেশনের কথা জোর দিয়েছেন। সেই তথাকথিত পুঁথিগত বিদ্যা থেকে বেরিয়ে এসে স্বামীজি বলেছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন। সো আমরা কয়জন আমাদের ছেলে মেয়েদেরকে, ছাত্রছাত্রীদেরকে সেইভাবে আমরা উদ্বুদ্ধ করি যে ম্যান মেকিং এবং ক্যারেক্টার বিল্ডিং, মরাল এডুকেশন, মরাল ভ্যালুজ এডুকেশন। আজকে তো নৈতিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা প্রচণ্ডভাবে অভাব। এটা যদি হয় তাহলে অবশ্যই স্বামীজির সেই কাঙ্ক্ষিত যে স্বপ্ন, যেই সমাজ, সেই সমাজ আমরা বিনির্মিত করতে পারবো। উনি স্পিরিচুয়াল কোয়েস্টের কথা বলেছেন, এবং সেখানে বিশেষভাবে উনি বেদান্ত দর্শনের কথা এখানে উল্লেখ করা হয়েছে, উপনিষদ বা বেদান্ত। সেখানে আমরা জানি যে সর্বশ্রী মাধবাচার্য, রামানুজ এবং শঙ্করাচার্য, তাদের যে মতবাদ সেগুলোকে একীভূত করে আরো চমৎকারভাবে আমাদের এই বেদান্ত দর্শনকে মানুষের ব্যবহারের উপযোগী, মানুষের পালনের উপযোগী উনি করে আমাদের সামনে স্থাপন করেছেন। এই কারণে বলা হয় প্র্যাকটিক্যাল বেদান্ত। এবং সেখানে উনি দেখিয়েছেন যে মানুষ এবং জীবের মধ্যে ঈশ্বর লুকায়িত আছেন। এভরি সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। এখানে বলেনি যে হিন্দুর সোল অথবা মুসলিমের সোল, খ্রিস্টান বা বৌদ্ধ, প্রত্যেকটা উনি সবাইকে মানুষ হিসাবে ট্রিট করেছেন। আজকে সাম্প্রদায়িকতা এমনভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, আজকে আমাকে পরিচয় দিতে হচ্ছে আমি একজন হিন্দু, আপনাকে পরিচয় দিতে হচ্ছে আপনি একজন মুসলিম, আরেকজনকে বৌদ্ধ বা খ্রিস্টান। কিন্তু স্বামীজি তো এই সমাজ চাননি। উনি চেয়েছেন মানব সমাজ। সে কারণে ঠাকুর বলেছেন যত মত তত পথ। রামকৃষ্ণ মিশন হচ্ছে একটা আদর্শিক প্রতিষ্ঠান। এখানে প্রত্যেকটা ধর্মকে পালন করা হয় এবং ওনারা বিশ্বাস করেন, হৃদয় দিয়ে ওনারা বিশ্বাস করেন। স্বামীজি বলেছেন পৃথিবীতে একটি ধর্ম যদি সত্যি হয়, প্রত্যেকটি ধর্মই সমানভাবে সত্যি। এই যে বোধ, এই যে চেতনা আমাদের সন্তানদের মধ্যে, এটা যদি আমরা শুরু থেকে দিতে পারি, তাহলে আমার ঘর পবিত্র হবে, আমার ঘর আদর্শিক একটা ঘর হবে, এবং আদর্শিক একটা সমাজ, আদর্শিক একটা রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে পারবো। তাহলে যেই সংকটের কথা বলা হচ্ছে, এই সংকট থেকে পরিত্রাণের উপায় একমাত্র স্বামীজি। স্বামীজিকে আমাদের আঁকড়ে ধরতে হবে, স্বামীজিকে স্টাডি করতে হবে। স্বামী রঙ্গনাথানন্দজি একদিন একজন বিখ্যাত সাংবাদিক তরুণ মুখার্জি, আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, কথা প্রসঙ্গেও বলছেন ইউ শুড ইট, স্লিপ অ্যান্ড ড্রিঙ্ক উইথ স্বামী বিবেকানন্দ। মানে আমাদের সার্বক্ষণিক যাতে আমরা স্বামীজিকে চর্চা করি, স্বামীজিকে যাতে আমরা অনুধ্যান করি, এই অবস্থায় আমাদেরকে যেতে হবে। দেখেন প্রতিদিন কিন্তু আমরা ব্রাশ করি, তাই না, আমাদের দাঁত পরিষ্কার রাখার জন্য। অনেকে 2 বার করেন, অনেকে 1 বার করেন, মিনিমাম 1 বার তো করেনই।
স্বামীজিকে যদি আমরা সেইভাবে চিন্তা করি যে আমরা প্রতিদিন আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার সন্তানকে আমি স্বামীজি পড়াবো, এবং অনেকে বেডে যাওয়ার আগে শিশুদেরকে, ছেলে মেয়েদেরকে আমরা স্টোরি বলি। আমরা স্বামীজির ছোট ছোট স্টোরিগুলো আমরা বলি না। এমন একটি আদর্শ, মাত্র 39 বছর বয়সে যে আদর্শ উনি স্থাপন করে গেছেন, এই যে বেদান্ত দর্শন। আজকে আমরা জানি যে রুথ হ্যারিসে, আমি যদি ভুল না করে থাকি, গুরু টু দ্য ওয়ার্ল্ড, সেখানে স্বামীজির লাইফ এবং লেগেসি সম্পর্কে চমৎকার বর্ণনা আছে। আমরা কয়জন বাঙালি সেই বই পড়েছি, অথচ ওয়েস্টার্ন কান্ট্রি প্রায় 80 থেকে 85% মানুষ সেই বইটা পড়েছে। কারণ তারা এখন বুঝতে শিখেছে তাদের তো কোনো কিছুর অভাব নেই। এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে, তথ্য প্রযুক্তির যুগে সব কিছুই তাদের আছে। যেটা অভাব সেটা হচ্ছে আধ্যাত্মিকতা, এবং এটা তারা স্বামীজিকে তারা অধ্যয়ন করে সেই জায়গাটা পরিপূর্ণ করতে চায়। এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, আপনারা অনেকেই নাম শুনেছেন, দেখার সৌভাগ্য আমাদের হয়নি। আমি চেষ্টা করেছিলাম 2023 সালে ওনাকে বাংলাদেশে আনার জন্য, কিন্তু সময়টা অত্যন্ত স্বল্প ছিল, সে কারণে সম্ভব হয়নি। উনি যখন কানাডাতে গেলেন, আমি আমার মেয়েকে বলেছি তুমি যেভাবেই পারো, জাস্ট নতুন ড্রাইভিং শিখেছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা ড্রাইভ করে সে সেখানে ছুটে গেছে ওনাকে একটু দেখার জন্য। আজকে উনি সারা পৃথিবীতে চষে বেড়াচ্ছেন, বিশেষ করে আমেরিকা, কানাডাতে চষে বেড়াচ্ছেন স্বামীজির সেই প্র্যাকটিক্যাল বেদান্তকে সোসাইটির প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। এবং তারা খুব চমৎকারভাবে স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্তকে গ্রহণ করছেন, কারণ এটি হচ্ছে আমাদের সর্বশেষ। কারণ আমাদের সব কিছুই আছে, অভাব হচ্ছে আমরা মানুষের সাথে মানুষের আত্মিক সম্পর্ক। এই আত্মিক সম্পর্ক যদি আমরা গড়তে না পারি, তাহলে এই যে সংকটের কথা আমরা বলছি, ভাবছি, এই সংকট আরও বেশি ঘনীভূত হবে। আজকে ধর্মীয় কারণে যে উন্মাদনার কারণে সারা পৃথিবীতে, থ্যাঙ্কস গড যে গতকালকেই আমরা দেখলাম ইসরায়েল এবং ফিলিস্তিনি তাদের যে যুদ্ধ, প্রায় 45-50 হাজার নিরীহ মানুষ তাদেরকে আত্মাহুতি দিতে হয়েছিল, তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছিল। তার প্রায় 70 থেকে 75% হচ্ছে মহিলা এবং শিশু। কি অপরাধ ছিল তাদের! এইভাবে যদি আমরা দেখি, শুধুমাত্র এগুলো হচ্ছে ধর্মের কারণে। আজকে বাংলাদেশও কিন্তু হচ্ছে, কারণটাই ধর্ম। কিন্তু স্বামীজি এই ধর্ম চাননি। স্বামীজি চেয়েছেন, ঠাকুর চেয়েছেন মানব ধর্ম, যে ধর্মের পরিচালনা, যে ধর্মের অনুশীলন করলে মানুষ, স্বামীজি বলছেন, রিলিজিয়ান ইজ এ প্রসেস by which a brute man towards the this is a process, মানে বিষয়টা এরকম, brute man to বুদ্ধ ম্যান। চমৎকার তার সেই। কিন্তু আমরা অনেক বাণী, এই যে আসার সময় অনেক বাণী আমরা দেখছি, এখানে অনেক বাণী আছে। একটা দুইটা বাণীকে যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, আমাদের সন্তানদের মধ্যে যদি সেটাকে তারা যাতে পালন করে, সারা জীবন যাতে সেটাকে তারা মান্য করে চলতে পারে, তাহলে কিন্তু সমাজে এই যে হানাহানি, সংঘাত, সাম্প্রদায়িকতা, এগুলো থেকে সমাজ পরিত্রাণ পাবে। আমরা একটি সংঘাতবিহীন একটা সমাজ আমরা বিনির্মাণ করতে পারব। স্বামীজি যেই অভেদ দর্শনের কথা বলেছেন, সেই অভেদ দর্শন সম্পর্কিত একটি সমাজ আমরা পাব। এবং স্বামীজি নিজেই, ওনার যে অনেক চিঠিপত্র আছে, প্রায় গুরু মহারাজ আরও ভালো বলতে পারবেন, প্রায় 460-70টা চিঠি ওনার নিজের হাতে চিঠি আছে। উনি বলছেন, arise awake onward, I'll tell you this, that whoever reach my letter will invite my spirit, have faith onward. স্বামীজিকে পড়লে, স্বামীজির চিঠিকে পড়লে
সে প্রচণ্ড আত্মবিশ্বাসী হবে, সে এগিয়ে যাওয়ার চেতনা পাবে, প্রেরণা পাবে, যার মধ্য দিয়ে এই সমাজ একটি বাসযোগ্য সমাজে পরিণত হবে। সে কারণে আমাদের ছেলে মেয়েদেরকে সোশ্যাল এবং মরাল ট্রেনিং দরকার, এবং তার সাথে স্বামীজির সেই হার্টটাকে যোগ করে দিতে হবে। স্বামীজি কিন্তু দেখেন, যেভাবে আপনি চিন্তা করেন, একটা সার্কেলের মাঝখানে সেন্টার এবং সার্কামফারেন্স, স্বামীজি মাঝখানে আছেন। চতুর্দিকে আমরা যেই সেক্টর বলি না কেন, সেটা অর্থনীতি হোক, পলিটিক্স হোক, সেটা হিউম্যানিজম হোক, রিলিজিয়ান হোক, এডুকেশন হোক, ফ্রিডম, হোয়াটএভার, সব জায়গায় স্বামীজির কিন্তু বিচরণ ছিল, এবং সব জায়গায় কিন্তু তার অসামান্য তার বক্তব্য, তার চিন্তা চেতনা আমরা পরিলক্ষিত করেছি। সুতরাং আমরা স্বামীজিকে যদি ধারণ করতে পারি, তাহলে আমরা একজন ইফেক্টিভ এবং ইউজফুল ইন্ডিভিজুয়াল আমরা হতে পারবো। যে ইফেক্টিভ এবং ইউজফুল ইন্ডিভিজুয়ালের মাধ্যমে এই সমাজ বিনির্মিত হবে। আমরা আর হোঁচট খাব না। আমরা স্বামীজির মতে, স্বামীজি বলেছেন, দাও আর ফিরে নাহি চাও, থাকি যদি হৃদয়ে সম্বল। আমরা সব কিছুই কিছু প্রাপ্তির জন্য আমরা চাই। স্বামীজি বলছেন, ওয়ান্ট অফ সিম্পেথি অ্যান্ড লেক অফ এনার্জি আর দি রুটস অফ অল মাইজারি। সেটা থেকে পরিত্রাণের জন্য স্বামীজি বলছেন, সার্ভ দ্য ওয়ার্ল্ড উইথ এমপ্যাথি। এমপ্যাথি একটা পজিটিভ ওয়ার্ড। গুরু মহারাজ আরেকদিন বক্তব্যে বলছিলেন, চমৎকারভাবে এমপ্যাথি উপস্থাপন করছিলেন। এমপ্যাথির মধ্যে হৃদয়ের কানেকশন থাকে, ধর্মে ধর্মে কানেকশন থাকে। সো স্বামীজি বলছেন, সার্ভ দ্য ওয়ার্ল্ড উইথ এমপ্যাথি। তো সে কারণে আমরা সেই সোসাইটিতে আমরা যেতে চাই। আমরা জ্বরের শক্তি দিয়ে নয়, চৈতন্যের শক্তি দিয়ে, বিনাশের শক্তি দিয়ে নয়, আমরা প্রেমের পতাকা উড়িয়ে আমরা এই সমাজকে বিনির্মাণ করতে চাই। এবং স্বামীজি হোক আমাদের সেই মূল কাণ্ডারি। এবং যদিও সংকট তো থাকবেই, সেটাকে উত্তরণ করতে হবে কবিগুরুর ভাষায়। সংকটেরও কল্পনাতে হয় না ম্রিয়মান, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। এবং এই নিজেরে জয় করার জন্যই কিন্তু আমাদের স্বামীজির কাছে যেতে হবে, স্বামীজির কাছে আমাদের আশ্রয় নিতে হবে। তাহলেই কিন্তু আমরা নিজেকে যেমন জয় করতে পারবো, এবং এই সংখ্যা থেকে আমরা মুক্ত হতে পারবো। এই সমাজকে সকলের বাসযোগ্য, ধর্মবর্ণ নির্বিশেষে সকল আদিবাসী, যদিও আদিবাসীরা আজকে মার খাচ্ছে তাদের অধিকারের জন্য, স্বামীজি এমন সোসাইটি চাননি। আমরা সেরকম একটি সমাজ আমরা বিনির্মাণ করতে চাই। আমাদের সেই আরাধ্য দেবতা হচ্ছে স্বামী বিবেকানন্দ। আসুন আমরা ঘরে থেকে আমরা শুরু করি, আমাদের সন্তানদেরকে স্বামীজি চর্চা করাই, এবং যার মধ্য দিয়ে আমরা সেই সমাজ আমরা বিনির্মাণ করতে পারব। সর্বশেষ দেখুন, এই যে মাত্র 11-12টি ওয়ার্ড আমাদের ব্যানারে লেখা আছে, বিবাদ নয় সহায়তা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই যে দেখুন, ইসরায়েল এবং প্যালেস্টাইন যে যুদ্ধ দীর্ঘদিন যাবৎ চলল, মাঝখানে 45,000 মানুষ মারা গেল, শেষ পর্যন্ত তাদের আলোচনার টেবিলেই কিন্তু আসতে হলো। স্বামীজির যে বক্তব্য, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় শান্তি, তার এই কথা উনি যখন বলেছেন এখন পর্যন্ত এবং ভবিষ্যতেও তার কথাগুলো অতি প্রাসঙ্গিক, সবসময়ের জন্য থাকবে। এবং স্বামীজি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভাষণ, প্রত্যেকটা উপদেশ আমরা যদি পালন করতে পারি, এই পৃথিবী যদি পালন করতে পারে, তাহলে আমাদের আর সংকটের মধ্যে পড়তে হবে না, আমরা আর মুখ থুবড়ে পড়ব না। আমাদের এই যুব সমাজ আজকে কিছুটা হলো অবক্ষয়ের দিকে যাচ্ছে, তারা পূর্বপুরুষদেরকে তারা যথাযোগ্য সম্মান দিতে ব্যর্থ হয় কখনো কখনো, তারা বিভিন্নভাবে অনেককে নিগৃহীত করে। এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারবে যখন স্বামীজির সেই শিক্ষা আমাদের সেই যুব সমাজের মধ্যে থাকবে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে থাকবে। আসুন সেরকম একটি সমাজ আমরা বিনির্মাণের জন্য স্বামীজির কাছে আমরা প্রার্থনা জানাই। জয় স্বামীজি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখভাগ ভবেৎ।
জগতের সকল প্রাণী সুখী হোক। সবাইকে নমস্কার।